রানে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের কোনো আসরে এবারই প্রথম একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা। প্রথমবার বড় লোকসানের মুখে ব্যাংক খাত। 2025 সাল পর্যন্ত ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ছাড়িয়েছে 10 লাখ কোটি টাকা। অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংক কম রেসপন্সিবল না। এই যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ক্লাসিফাইড লোনগুলোকে আবার রিশিডিউল করার পারমিশন দিচ্ছে, একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছে। সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। সই হতে পারে বেশ কিছু সমঝোতা ও চুক্তি, উচ্ছ্বসিত প্রবাসীরা। মিয়ানমারের সাথে সীমান্ত ব্যবস্থাপনায় হিমশিম অবস্থা। স্থলমাইন বিস্ফোরণে মৃত্যুর সাথে ও অনানুষ্ঠানিক যোগাযোগ। গোলাগুলি হলে আমরা কোথায় যাব? নিজের বাড়িতেই থাকি। রোডে আরো 2 কিলো ভিতরে, আরো আমাদের বাংলাদেশের ভিতরে একদম ওইখানে মাইন বিস্ফোরণ হয়। এখন না যায় আর ও খুব ভালো আগে লাউতে যায় না। রংপুরে গঙ্গাচড়া বহিপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। ঝুঁকির মুখে সেতু ও কাকিনাগামী সড়ক। স্থায়ী পদক্ষেপ না নেয়ার কারণেই এই পরিস্থিতি বলছেন স্থানীয়রা। বারবার পুলিশের পোশাক পরিবর্তনকে রাষ্ট্রীয় অর্থের অপচয় বলছেন বিশ্লেষকরা। ভাবমূর্তি ও আস্থা ফেরাতে গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির লক্ষ্যে আজ বৈঠক শুরুর কথা। জেনেভার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন বাঘের কালিবাফের দল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। পাকিস্তানকে 23 রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী দল। আসরে এটি তাদের দ্বিতীয় জয়। এবারই প্রথম বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা। সাউদাম্পটনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। 100 রান ছোঁয়া নিয়েও জেগেছিল শঙ্কা, কিন্তু 7 নম্বরে নেমে 22 বলে 39 রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। 20 ওভারে 6 উইকেট হারিয়ে 123 রান করে বাংলাদেশ। বল হাতে পেয়ে টাইগ্রেসরা ছাড়েন হুঙ্কার। সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভার মেডেন পান পেসার মারুফা আক্তার। অবশ্য উইকেট পেতে 8ম ওভার পর্যন্ত ঘাম ছড়াতে হয়। নাহিদা আক্তার ভাঙেন 49 রানের উদ্বোধনী জুটি। 84 রানে 8 উইকেট হারায় পাকিস্তান। 20 ওভার শেষে তারা করতে পারে মোটে 100। 3টি করে উইকেট নেন সানজিদা মেঘলা ও নাহিদা আক্তার। ম্যাচ সেরা স্বর্ণা। বাংলাদেশ প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদার পূর্ণ হলো 200 উইকেট। উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ ঋণ। 2025 শেষে যা দাঁড়িয়েছে 10 লাখ কোটি টাকা। মূলধন পর্যাপ্ততাও ঋণাত্মক। প্রথমবার বড় ধরনের লোকসানের মুখে ব্যাংক খাত, যা অশনি সংকেত হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তাদের অভিমত, পরিস্থিতির উত্তরণ না ঘটলে আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন। সংকটময় অবস্থার জন্য দায়ী করছেন বাংলাদেশ ব্যাংককে। 1.5 দশকের বেশি সময় ধরে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। আদায় করতে না পারাই পরিণত হয়েছে খেলাপি ঋণে। প্রকৃত চিত্র লুকিয়ে রাখতেও নেওয়া হয় নানা উদ্যোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেরিয়ে আসতে থাকে ব্যাংকিং খাতের দুর্দশার চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণ বেড়ে দাঁড়িয়েছে 10 লাখ কোটি টাকার উপরে। আর অবলোপন করা ঋণ হিসাবে নিলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 11 লাখ কোটিতে। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের সক্ষমতাও হারিয়েছে অনেক ব্যাংক, যার প্রভাব পড়েছে মূলধনের উপর। ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে পুরো ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততাও এখন ঋণাত্মক। পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করেন ব্যাংকাররাও। বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু সহজ সুবিধাও দিয়েছে কিছু ব্যাংকে। রেফারেলটা যদি আমি অ্যালাউ না করতাম তাহলে কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কিন্তু আরও খারাপ অবস্থা থাকে। অন্যান্য নন আর্নিং অ্যাসেট 35% বেশি। মোর দেন 1/3 অফ দ্য অ্যাসেট বিকামস নন আর্নিং অ্যাসেট। তখন তো আসলে সেই ব্যাংকের
আর কোনো রকম ঘুরে দাঁড়ানোর কোনো রকম সুযোগ নাই। কেননা একটা কথা খেয়াল করতে হবে যে আমি আসলে কতটুকু আর্ন করতে পারবো যে আমি এটাকে রিপ্লেস করতে পারবো। ইটস ভেরি ডিফিকাল্ট। উচ্চ খেলাপির কারণে আয় কমেছে ব্যাংকের। প্রথমবারের মতো বড় ধরনের লোকসানে পড়েছে এ খাত। গেল বছর শেষে ব্যাংক খাতে নিট লোকসান দাঁড়িয়েছে 1,36,000 কোটি টাকার উপরে। বারবার পুনঃতফসিলের সুযোগ দেয়াই সংকট বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। দুর্দশাগ্রস্ত হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংক কম রেসপন্সিবল না। এই যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ক্লাসিফাইড লোনগুলোকে আবার রিশিডিউল করার পারমিশন দিচ্ছে, একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছে এবং কমাইতে ডাউন পেমেন্ট এখন 1%-এ নিয়ে আসছে। তো এইগুলোর জন্য আসলে দুর্দশাগ্রস্ত ঋণগুলো বাড়ছে। পৃথিবীর বহু বড় বড় সংস্থা তাদের লাইন অফ ক্রেডিট কেটে দিচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে। এরকম চলতে থাকলে কিছুদিন পরে দেখবে যে আমাদের এলসিকেও অ্যাকসেপ্ট করতেছে না। বাণিজ্যিক ব্যাংক পর্যায়ের যে কর্পোরেট গভর্নেন্স, সেইটা খুব ইম্পর্ট্যান্ট। ওই জায়গাটাতে সুশাসন আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংকেরও তো এক ধরনের পেশাদারির ভিতরে ঘাটতি ছিল, কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেও তো এক ধরনের সুশাসনের অভাব ছিল। সেইটাকে আমরা ভুলে যেতে আসলে পারবো না। বাংলাদেশ ব্যাংক বলছে মূলধন ঘাটতি ব্যাংকিং খাতের জন্য হতাশাজনক। তবে কেন্দ্রীয় ব্যাংকের রক্ষণশীল নীতির কারণে দুর্দশাগ্রস্ত ঋণ বেশি দেখাচ্ছে। কিছু ব্যাংকের কোয়ালিটি এত বেশি খারাপ হয়েছে, তার বোঝা এখন টোটাল ইন্ডাস্ট্রিকে বহন করতে হচ্ছে, যার ফলে ইন্ডাস্ট্রি অ্যাভারেজটা এত খারাপ দেখাচ্ছে। কিন্তু আমরা যদি কিছু সেই দুর্বলতম ব্যাংকগুলো বা খারাপতম ব্যাংকগুলোকে আলাদা করি, দেখি না বেশ ভালো ব্যাংকও রয়েছে। এখনও প্রাইভেট সেক্টরে চাহিদা পূরণ করার মতো সক্ষম প্রচুর ব্যাংক রয়েছে যে তাদের চাহিদা অনুযায়ী তারা ঋণ সরবরাহ প্রদান করতে পারবে। শরিয়া ভিত্তিক ব্যাংকের কারণে দুর্দশাগ্রস্ত ঋণ এবং লোকসান বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সেখানে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি সহ নানা বিষয়ে হবে আলোচনা। সেখান থেকে চীনে যাবেন তারেক রহমান। সফরে তিস্তা বহুমুখী প্রকল্প সহ সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুদেশের সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সামরিক নিরাপত্তা, সুশাসন সহ চীনা প্রেসিডেন্টের 4 বৈশ্বিক উদ্যোগ নিয়ে ইতিবাচক ঢাকা। সফরে 13টি সমঝোতা সহ মোট 17টি চুক্তি সই হওয়ার কথা। মালয়েশিয়া ও চীন সফর শেষে 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই এবং প্রেসিডেন্ট শি যে বিষয় নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বাস ও একরাশ প্রত্যাশা নিয়ে অপেক্ষায় প্রবাসী শ্রমিকরা ও বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার চালু হবে। একই সাথে বৈধতা পাওয়ার পথ সুগম হবে অবৈধ কর্মীদের। রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময় করার কথা প্রধানমন্ত্রীর। মালয়েশিয়া থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে মালয়েশিয়ার মতো দেশ বেছে নেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিলেও উৎসব চলছে কুয়ালালামপুরের প্রবাসীদের মাঝে। প্রায় 12 বছর পর তারেক রহমানের আগমনের মাধ্যমে অবসান হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। সফরকে উৎসবী রূপ দিতে মালয়েশিয়া বিএনপি ইউনিট দফায় দফায় করছে প্রস্তুতি সভা। শুধু আমি না, বিএনপির 100,000 নেতাকর্মী, এখানে প্রায় 10 থেকে 15 লক্ষ প্রবাসী মালয়েশিয়া শ্রমিকরা আছে। তারা নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী আসাতে অত্যন্ত আনন্দ, আবেগে আপ্লুত এবং অত্যন্ত খুশি। বাংলাদেশি শ্রমিকদের শ্রমে ঘামে মালয়েশিয়ার অর্থনীতি দাঁড়িয়ে আছে, কিন্তু দীর্ঘদিন বঞ্চনার গল্প বুনছেন এদেশে থাকা বাংলাদেশিরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের মতো এই দ্বিপাক্ষিক সফরের মধ্য দিয়ে সেই অসম সময়ের সমাপ্তি ঘটবে এমনটাই প্রত্যাশা করছেন এদেশের প্রবাসীরা। আমরা আশা করব আমাদের মালয়েশিয়া প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা তাদের দীর্ঘদিনের অনেক অমীমাংসিত অনেকগুলো সমস্যা আছে, যেমন ভিসা সংক্রান্ত এবং কলিং সমস্যা, যারা অবৈধ আছে অনিয়মিত আছে তাদেরকে নিয়মিত করার এই সমস্যাগুলো লাঘব করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের সরকার প্রধান 2 দিনের জন্য রাষ্ট্রীয় সফরে আসলেও দ্বিপাক্ষিক সব বৈঠক হবে সোমবারে। তাই বৈঠকের আগে রোববার রাতে সুধী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরও জোরালো হবে। ওনাকে বরণ করে নেওয়ার জন্য উনি যেহেতু এখন প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় প্রটোকলে আসছেন, সুতরাং আমাদের কিছু বাধ্যবাধকতা আছে নিয়মকানুনের, সিকিউরিটির, এটাকে মেনেই আমরা একটা সুধী সমাবেশের আয়োজন করেছি, সেখানে উনি আমাদের আসবেন। মালয়েশিয়া থেকে 23 জুন চীন যাবেন প্রধানমন্ত্রী। বেশ গুরুত্বপূর্ণ সেই সফরে কয়েকটি চুক্তি স্বাক্ষর সহ বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিবেন তারেক রহমান। ঢাকায় ফিরবেন 26 জুন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, মালয়েশিয়া। মিয়ানমারের সাথে সীমান্ত ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে বাংলাদেশ। একের পর এক স্থলমাইন বিস্ফোরণ আর তাতে সাধারণ মানুষের মৃত্যুতে উদ্বিগ্ন স্থানীয়রা। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে প্রায় 350 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংকট মোকাবেলায় কূটনৈতিক চ্যানেলের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগও চলছে। সীমান্ত ঘুরে এসে মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবি ও মাহফুজ মিঠু। চলতি বছরের 24 মে বান্দরবনের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্ত সংলগ্ন কলাবাগানে কাজ করছিলেন 3 বাংলাদেশি। হঠাৎই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পুঁতে রাখা স্থলমাইনে এক মুহূর্তেই সব শেষ। কিছু বোঝার আগেই প্রাণ হারান হতভাগ্য 3 বাংলাদেশি অং কেমং, লেয়ারা ও চিংকা অং। ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন তারা। সীমান্ত ঘেঁষে এলাকাটিতে প্রতিদিনই কৃষিকাজ করতে যান স্থানীয়রা। তাদের দাবি, বাংলাদেশের সীমান্তের মধ্যেই ছিলেন নিহতরা। বিস্ফোরণের ভয়াবহতায় গাছে ঝুলছিল মৃতদের ছিন্ন ভিন্ন পোশাক। রোডে আরো 2 কিলো ভিতরে, আরো আমাদের বাংলাদেশের ভিতরে একদম ওইখানে মাইন বিস্ফোরণ হয়। এখন না যায় আরও খুব ভালো আগে লাউতে যায় না। বাংলাদেশ মিয়ানমার স্থলসীমা প্রায় 271 কিলোমিটার। এর আগেও একাধিকবার মাইন পুঁতে রাখা এবং বাংলাদেশিদের হতাহতের ঘটনা ঘটেছে। সাথে ওপারে চলমান আরাকান আর্মির কর্মকাণ্ড, গোলাগুলির শব্দ নিয়মিত ব্যাপার। আমার পাশে ফসিল মাইন ফসিল, ওই বড় মোটরসাইকেল ফসিল। গোলাগুলি হলে আমরা কোথায় যাব? নিজের বাড়িতেই থাকি, কারণ এগুলো তো প্রতিনিয়তই হচ্ছে গোলাগুলি। সীমান্ত ঘেঁষা কয়েকটি স্থানেই ঘাঁটি গেড়েছে বিদ্রোহী আরাকান আর্মি। তাদের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগও আছে বাংলাদেশের। তবে বিস্ফোরণে দেশের মানুষ মারা গেলেও আরাকান আর্মির সাথে যোগাযোগের আনুষ্ঠানিক কোনো সুযোগ নেই বিজিবির। বর্ডার ম্যানেজমেন্ট বিষয়টা কিছুটা তো জটিল হয়েছেই, এটা অস্বীকার করার সুযোগ নেই। যেহেতু সেখানে কোনো নিয়মিত বাহিনী নেই, সবসময় ফর্মাল ওয়েতে না হলেও ইনফর্মাল ওয়েতে আমরা কিছু কমিউনিকেশন মেনটেন করি। সীমান্তে দুর্ঘটনা ঘটলে সেটা জনগণ কিছুটা আতঙ্কিত হয়। সো তাদের আতঙ্কটাকে কমানোর জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করি। এ ধরনের ঘটনায় সীমান্ত নিয়ে চিন্তিত সরকারও। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সংকট সমাধানে করণীয় ঠিক করছে বাংলাদেশ। আরও মাল্টিফ্যাসেটেড কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে। মিয়ানমার সরকার, ওখানে আরাকান আর্মি, রাখাইন স্টেট, সব মিলিয়ে সবগুলো স্টেক হোল্ডারের সাথে বর্তমানে বাংলাদেশ সরকার, এই নতুন সরকার গঠন করার পরে আমরা কমিউনিকেশনে আছি। সীমান্ত ব্যবস্থাপনায় এরই মধ্যে কাঁটাতার স্থাপনের উদ্যোগ নিয়েও বাংলাদেশ এগুচ্ছে, জানালো বিজিবি। আমরা এটা প্রস্তাবনা দিয়েছি এবং সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এখানে কাঁটাতারের বেড়া খুবই শীঘ্রই হয়তো তৈরি হবে। তো এটা যখন হবে, এখানে সার্চলাইট দেওয়া হবে, সিসিটিভি মনিটরিং আওতায় রাখা হবে, তখন সীমান্ত নিয়ন্ত্রণ অনেকটাই আমাদের জন্য সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত পারের মানুষের সচেতনতা বাড়াতেও কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির দৃশ্যমান নানা তৎপরতা, বাংলাদেশের ভিতরে স্থলমাইন পুঁতে রাখা এবং তাতে বেশ কজন এদেশের মানুষ নিহত এবং আহতের ঘটনা। এসব ঘটনায় উদ্বেগ যেরকম বেড়েছে সাধারণ মানুষের, তেমনি দিনকে দিন এই সীমান্ত ব্যবস্থাপনাও জটিল হয়ে উঠছে। আর তাই সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কার্যকর নতুন পদক্ষেপ ও কর্মকৌশল প্রণয়ন এখন সময়ের দাবি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, সীমান্ত সড়ক, বান্দরবন। সীমান্তে পুশিনের ঘটনায় থামছে না উত্তেজনা। পতাকা বৈঠক ছাড়াই বিভিন্ন বর্ডার দিয়ে মানুষদের ঠেলে দিচ্ছে বিএসএফ, তাতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বাহিনীকে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয়রাও। তবে আতঙ্ক সীমান্তবর্তী এলাকায় চাষিদের মধ্যে। অবৈধ পুশিন করলে ফায়ার করতে বাধ্য হব, সাবধান। মেহেরপুরের পশ্চিম, উত্তর ও দক্ষিণ 3 দিক জুড়ে ভারতীয় সীমান্ত। প্রায় 47 কিলোমিটার সীমান্ত রেখা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, যেখানে প্রায়ই চলছে পুশিন চেষ্টা। পুশিন ঠেকাতে এপাশে শক্ত অবস্থানে বিজিবি। মাইকিং করে অবৈধ প্রবেশের বিষয়ে সতর্ক করা হচ্ছে বিএসএফকে। নজরদারিতে বিজিবির সাথে যোগ দিয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। তারা ধরে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে, এবং অনেক সময় দেখা অন্য চোর সন্ত্রাস আমাদের এলাকায় পাঠিয়ে দিতে, এটা তো দেশের জন্য ক্ষতিকর। আমরা সবাই ভাই ভাই তখন তো আমরা তাদের সাথে থাকতে হবে, কিন্তু ওরা যেটা পাঠাইছে ওই দেশ থেকে সেটা তো আমাদের জন্য ভালো না। তালিকা করুক প্রয়োজনে, যে আমার তোর বাংলার লোক আমার ভারতে আসে অবৈধভাবে, তো সেগুলো তোদের ফেরত নিতে হবে। সেভাবে ফেরত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে একটা শান্তি শৃঙ্খলা আসুক। এভাবে অশান্তি করছে কেন তারা? এদিকে সীমান্তবর্তী কাজীপুর, তেঁতুলবাড়িয়া, বাজিতপুর, ইছাখালী, মুজিবনগর সহ বিভিন্ন এলাকার হাজারো বিঘা জমিতে রয়েছে আবাদ। ফসলের পরিচর্যায় জমিতে সময় কাটাতে হয় চাষিদের, কিন্তু সীমান্তের কৃষকদের মনে এখন আতঙ্ক, কখন কিভাবে কোন সীমান্তে পুশিন ইস্যুতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজিবি এরা তো 24 ঘন্টায় ডিউটি দিচ্ছে, তারপরে যে কখন কি হবে কি না এটা তো আমরা বলতে পারবো না। তারপর আমরা তো আতঙ্ক আছে, আমরা তো বর্ডারে বাস করছি, এখন আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। সীমান্তে যেতে সাধারণ পাবলিকও যেতে দিচ্ছে না, গুলি করার ভয় দেখাইছি, শুধু হাতে হাতে ভয় দেখাইছি। বিডিআর তো মিটিং করলে একদিন বললো যে আমাদের লোকজনে মারা না হয়। ওরা অনার্গল আমার দেশে দিয়েই যায়। এইভাবে অপরাধ একবারে ভারতের অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে সবাই মিলি। তারা হুমকি ধুমকি দিচ্ছি, মারবো, ধরবো, কাটবো, এরকম করছে। তো আমাদের সীমান্ত এলাকায় আবাদ পানি করা খুব কষ্ট হয়েছে, ভয় লাগছে। বিজিবি জানায় চলতি মাসের 6 তারিখ ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে 6 জনকে পুশিন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি আর স্থানীয়দের কঠোর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এক পর্যায়ে সেই 6 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। এরপর গত 19 জুন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত থেকে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এপাশের কড়া নজরদারিতে এবারও তা ব্যর্থ হয়। দেশের সংকটে জনগণের এমন সরব উপস্থিতিতে সাধুবাদ জানিয়েছে বিজিবি। মধ্যরাত্রি পর্যন্ত প্রায় সেলফিলেরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে থাকে, হেল্প করে আমাদেরকে। জনগণকে সাথে নিয়ে আমরা একদম সারা রাত্রি একেবারে তাদের, বিশেষ করে যেখানে গেট আছে এবং কি শূন্য লাইনে আমরা ডিউটি করতেছি, যাতে কোনোভাবেই কোনো এই যে অবৈধ অনুপ্রবেশকারী বা পুশিনের লোক বাংলাদেশে প্রবেশ করতে না হয়। সীমান্তবর্তী মানুষের দাবি, প্রতিবেশী দেশের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হোক। বাংলাদেশের বৈধ নাগরিক হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয়া হোক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 1 বছরের ব্যবধানে আবারও পুলিশের রং পরিবর্তন করছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল। মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই রঙের, সবার জন্য প্যান্ট হবে খাকি রঙের। বারবার পোশাক পরিবর্তনকে রাষ্ট্রীয় অর্থের অপচয় উল্লেখ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে জরুরি গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার। রাব্বি সিদ্দিকীর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগ ও গুলিতে প্রাণহানির ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গত বছরের জানুয়ারিতে 3 বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত পরিবর্তন করা হয় শুধু পুলিশের পোশাক।
তবে নতুন পোশাকের রং নিয়ে শুরু থেকেই পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ ছিল। সরকার পরিবর্তনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সদস্যরা আগের পোশাকে ফেরার দাবি জানালে সরকার তা আমলে নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপনে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলোভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাকের রং সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। নতুন পোশাক মাঠ পর্যায়ে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দ্রুতই নতুন পোশাকের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এই অর্থ বছর শেষ হলো, নতুন অর্থ বছর তার মানে তো জুলাই থেকে, তখন আমরা এটা তো এই রেডি করে আমরা টেন্ডারে যাব, তারপরে হলো যে টেন্ডারে তারপর সাপ্লাই দিতে যে সময়টা লাগে। এদিকে বিশ্লেষকদের মতে বারবার পোশাক পরিবর্তন বাহিনীর ভাবমূর্তি পরিবর্তনের কার্যকর উপায় নয়। এতে রাষ্ট্রীয় অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো অতীতে কিংবা এখনও আছে, তারা যাতে অভিযোগ মুক্ত থেকে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে পেশাগত বৈশিষ্ট্যকে বজায় রেখে তারা যাতে দায়িত্ব পালন করে। যদি পুলিশ শুধু পোশাকের বা রঙের পরিবর্তনের বাইরেও যদি কর্মপরিধি বা কর্মপরিচয়ের ক্ষেত্রেও যদি সে একটা পরিবর্তন নিয়ে আসে, তখন এই জায়গাটা আরও অধিকতর গ্রহণযোগ্য হবে। তাদের মতে মানুষের নেতিবাচক মনোভাব দূর করতে শুধু পোশাক বা নাম পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন জবাবদিহি, পেশাদারিত্ব ও সেবার মান উন্নয়ন। পোশাকের দিকে আমরা ধাবিত না হই, আমাদের উচিত এখানে ট্রান্সপারেন্সি এনশিওর করা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, লাইবিলিটি সেটা এনশিওর করা, এবং কেউ যদি কোনো অপরাধ করে তাকে কিভাবে বিচারিক কার্যক্রমে ফেস করানো যায় সেই বিষয়গুলো অ্যাড্রেস করাটা কিন্তু আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য থাকা দরকার ছিল। কিন্তু আমরা দেখি এখানে এক একটা সরকার আসছে, তারা হঠাৎ করে প্ল্যান নেই, সে প্ল্যান নিয়ে তারা বাস্তবায়ন করে, ওরা আবার পরিবর্তন করতে হয়। এবং আরও বড় সমস্যা হচ্ছে, কোনো একটা জিনিস পরিবর্তন করতে গেলে এটা কিন্তু একপাক্ষিক কোনো বিষয় না, এখানে একটা কালেকটিভ অ্যাপ্রোচ থাকা দরকার, হোলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকা দরকার। বারবার পোশাক পরিবর্তনের বদলে বাহিনীর দক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন তারা। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রংপুর জেলার গঙ্গাচড়া মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় সেতুর উত্তর পশ্চিম প্রান্তের বাঁধে ভাঙন দেখা দেয়। পানি বৃদ্ধি পাওয়ায় 30 মিটার অংশ ভেঙে 60 ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সেতু এবং কাকিনাগামী সড়ক। গত বছর এই বাঁধটি প্রায় 100 ফিট নদীগর্ভে বিলীন হয়ে যায়। সে সময় 14 লাখ টাকা খরচ করে বাঁশের পাইলিং দেয় এলজিইডি। স্থায়ী পদক্ষেপ না নেওয়ায় পানির তীব্র স্রোতে আবারও ভাঙন ধরতে শুরু করেছে বাঁধটিতে। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাঝার, কি পরিস্থিতি দেখছেন সেখানে এবং ক্ষয়ক্ষতি ঠিক কতটা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। পুরবী, ক্ষয়ক্ষতির বিবরণ তো এই মুহূর্তে দেওয়া সম্ভব না। এটার যে ভবিষ্যৎ যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি, সেটি আসে মূল কারণ। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে এই যে বাঁধটি, যে এই যে সেতু রক্ষা, তার তিস্তা মহিপুর তিস্তা সেতু রক্ষা যে বাঁধটি, সেই বাঁধটি যে এইভাবে ভাঙন ধরেছে, আমরা যদি আপনাকে একটুখানি ফুটেজে দেখাতে পারি, গেল যে সন্ধ্যার পর থেকে এখানে প্রায় 50 ফিটেরও বেশি এখানে ভেঙে গেছে এবং এখানে একটা গভীর গর্ত হয়েছে, যেটির গর্তটা প্রায় 70 ফিট বা তারও বেশি। এবং এটি কিন্তু ভাঙা শুরু করেছে স্থানীয়রা, যারা বলছেন যেটির যে পরিণতি আমরা যদি আপনাকে ছোট্ট করে দেখাতে পারি, এই যে গত বছর 100 মিটার ভেঙে গেছে, এখানে একটা ভাঁজ ছিল, সেই পুরো ভাঁজটা চলে গেছে। এবং এই যে বালুর মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে বাঁশের পাইলিং 14 লাখ টাকা খরচ করে, যেটি কোনো কাজে আসছে না এবং সেটি একটি ভুল পদক্ষেপ ছিল। সেটি এখানে যারা আমরা এসে যখন কথা বলছিলাম তখন অনেকে বলছিলেন। আমি একটু এখানে একজন মুরব্বী আছে, আমি একটু আপনার কাছে জানতে চাই, বাবা কি অবস্থা এখানকার? অবস্থা খুব ভয়াবহ অবস্থা। এই তিস্তা নদীর ভাঙন, এই যে বাঁশ দিয়ে যেছে পাইলিং, যে বাঁশ দিয়ে কোনো কাজ হবে না, নদীর কোনো ঠেকানো যাবে না ভাঙন, সেই ভাঙনে আসি ওরা 14 লক্ষ টাকা খরচ করিয়া এই যেতেছে একটা বাঁশের ইয়া। গতকালকে মর কি ভাঙে মেসাকার হয়ে চলে আসতেছে, আজকে এই যে বাঁধ ভাঙি যাইতেছে। এটা কি একটা কোনো কথা? এরা টাকা তো কাজ করতে আসে না, এরা সব আসে এগুলো সব মারি খাওয়ার জন্য। এটা আমি একটু আপনার কাছে জানতে চাই যে ধরেন এটা যদি ভেঙে যায়, এটার আসলে এই যে সেতু সহ কি কি ক্ষয়ক্ষতি হবে? ধন্যবাদ আপনাকে। এটা যদি ভেঙে যায়, এই যে মনে করেন যে আজকে কোটি কোটি টাকা খরচ করে বেরিয়ে বাঁধতেছে ব্রিজ সাপোর্ট বাঁধ,
যখন প্রথমে শুরু হয়েছিল ওখানে সামান্য একটু খেতে, তখন এক্সিয়ান এবং টিঘন মহোদয় সবাইকে আমরা ফোন দিয়েছি 200 দিয়ে বস্তা দেন। এই সরকারি যারা কর্মকর্তা আছে এরা কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করবে, কয়েক হাজার টাকা নষ্ট করবে না। তার মানে বোঝা যাচ্ছে যে সরকার মাল দরিয়া মে ঢাল, এদের কোনো ভুরুক্ষেপ নাই। এই যে মনে করেন আজকে যে প্রায় 50 মিটার ফিট ভাঙলো, এই ব্রিজ গেছে কতক্ষণ সময় লাগবে? এই মনে করেন যে 4-5 দিনের মধ্যে ব্রিজ আমার ঝুঁকিপূর্ণ পড়ে যাবে। তা আমার মনে হয় আপনি শুনছিলেন যে যারা এখানকার স্থানীয় মানুষ, তিনি যেটা বলছিলেন যে এখানে যখন এটা ভেঙে যায় তখন স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে ব্লকগুলো ছিল সেই ব্লকগুলো যেন যারা এখানে এলজিডির কর্মকর্তা ছিলেন তারা যেন দেয়, কিন্তু কোনোভাবে সেগুলো দেওয়া হয়নি। সে কারণে এবার ভাঙন ধরেছে। এই ভাঙন এখনো তারা বলছেন স্থানীয়রা যদি খুব দ্রুত গতিতে এখন জিও ব্যাগ ফেলানো না হয় তাহলে এটি খুব দ্রুত তিস্তা যে বহিপুর সেতুটি আছে সেই সেতুর পয়েন্ট পর্যন্ত যাবে এবং সেতুটি যদি তখন ঝুঁকির মুখে পড়বে এবং রংপুর লালমনিরহাটের যে একটি সংযোগ সড়ক আছে পুরো সড়কটি ঝুঁকির মুখে পড়বে এবং আশেপাশের প্রায় 50,000 মানুষ কিন্তু ঝুঁকির মুখে পড়বে। পুরবী, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। বংশ পদবী ও সন্তানদের নামে 3টি ইউনিয়নের নামকরণ করেছে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এমন আলোচনা সমালোচনার মাঝেই দ্রুত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠিও পাঠানো হয়েছে। গত সপ্তাহে বগুড়ায় মীরবাড়ি সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে নতুন 4টি ইউনিয়ন গঠনের গেজেট প্রকাশ করা হয়। এমন সমালোচনায় চারপাশ যখন সরব তখন শিবগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নামও প্রতিমন্ত্রীর নামে পরিবর্তনের প্রস্তাব সংক্রান্ত একটি চিঠিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 9 জুন একটি চিঠি আসে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বগুড়া জেলা প্রশাসকের কাছে। চিঠিতে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় করার প্রস্তাবের কথা উল্লেখ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি ছড়িয়ে পড়ার পর শিক্ষা সচিবকে দেয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একটি আধা সরকারি চিঠিও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1 জুন লেখা ওই চিঠিতে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, মন্ত্রিসভার দায়িত্ব পাওয়ার পর অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে তার নামে করার অপচেষ্টা চলছে। এমন কোনো প্রস্তাব গেলে তা অনুমোদন না করার অনুরোধও জানান তিনি। স্থানীয়রা বলছেন 53 বছরের ঐতিহ্যবাহী স্কুলটির নাম পরিবর্তন তারা চান না। প্রতিমন্ত্রী এলাকার উন্নয়ন নয় নামকরণের উন্নয়ন করছেন, এমন মন্তব্যও করেন কেউ কেউ। এই নামের উন্নয়ন শিবগঞ্জের মানুষ চায় না। নাম আমাদের ঐতিহ্য, এটা থাকুক। এটার জন্য আমাদের স্কুলের ছেলে মেয়ে এবং প্রাক্তন যেগুলো ছাত্র ছাত্রী আছে তাদের নামের অনেক সমস্যা হবে। নাম দিল সেখানে সে নিজেও বলতেছে জনগণের মতামত অনুযায়ী নাম দেওয়া হয়েছে, কিন্তু কার কাছ থেকে সে কোন জনগণের কাছ থেকে মতামত নিল এটা তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। এর আগে 14 জুন বগুড়ার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গেজেটে বলা হয় শিবগঞ্জের আটমূল ইউনিয়নের একাংশ এবং কিচক ইউনিয়নের কয়েকটি মৌজা মিলিয়ে মীরবাড়ি ইউনিয়ন পরিষদ গঠন হয়েছে। একই গেজেটে পাশের মোকামতলার সৈয়দপুর ইউনিয়নের একাংশ ভেঙে সীমান্ত ইউনিয়ন এবং দেউলি ইউনিয়নের একাংশ ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করার কথা বলা হয়। এছাড়া উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের একাংশ ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করার কথাও জানানো হয় ওই গণবিজ্ঞপ্তিতে। পারিবারিক পদবী আর মীর শাহে আলমের 2 পুত্র মীর সীমান্ত এবং মীর দিগন্তের নামের সঙ্গে নতুন ইউনিয়ন 3টির নামের মিল থাকায় গেজেট জনসম্মুখে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। যদি ইউনিয়নটা করতেই চায় ওই এলাকার যে জেনুইন নামটা সেই নামটা দিয়ে করাই উচিত। বিভিন্ন পরিবারের এর ওর নাম দিয়ে করাটা ঠিক হচ্ছে না। এই প্রশাসন এই তেলবাজি করে হয়তো আমাদের প্রতিমন্ত্রীর মাধ্যমে আবার নতুন একটা সিস্টেম চালু করতে যাচ্ছে। একটা ইউনিয়ন একটা এলাকা কোনো পরিবারের বা কোনো এমপি মন্ত্রীর সম্পত্তি না, এটা একটা রাষ্ট্রের জায়গা। একটা জনগণের একটা মতামত নিয়ে যদি করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। এ ঘটনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন। স্থানীয় প্রশাসন বলছে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় গণশুনানি ও নাম প্রস্তাবের জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশেই নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। আমরা এই কাজটি করার জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করেছিলাম। কমিটি বিভিন্ন জায়গায় গিয়েছে, তারা লোকজনের সাথে কথা বলেছে, গণশুনানির মাধ্যমে লোকজন যেটা সাপোর্ট করেছে
অধিকাংশ লোক যে পক্ষে মত দিয়েছে সেই অনুযায়ী নামকরণ করেছে, আমরা ওটা পাঠিয়ে দিয়েছি। এটা কার নামের সাথে মিলেছে এটা আমি এখন পর্যন্ত ওয়াকিবহাল নয়। ইউনিয়ন পরিষদের নামকরণে পারিবারিকীকরণের অভিযোগ ওঠার পর শুক্রবার জেলা প্রশাসককে 3টি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নামকরণ নিয়ে এমন বিতর্কের মাঝেই প্রতিবেদন প্রকাশের জেরে প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগ এনে 17 জুন অগ্রযাত্রা প্রতিদিন নামের একটি সংবাদপত্রের সম্পাদক সহ 4 সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন আর এক সাংবাদিক। মামলায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর রহমানকে গ্রেফতারের পর কারাগারেও পাঠানো হয়েছে। তবে প্রতিমন্ত্রীর দাবি, এই মামলা সম্পর্কে কিছুই জানা নেই তার। গ্রেফতারকৃত সাংবাদিকের দ্রুত মুক্তির আশাও করেন তিনি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। বাবা, সেই মানুষটা জীবনের পুরোটা দিয়ে যিনি তৈরি করেন সন্তানদের ভবিষ্যৎ, অথচ জীবনের শেষটা কেটেছে কি এক নিদারুণ অবহেলায়। কতজন আমাদের বাবাদের সময়টাকে বর্ণিল করি, কিংবা আমাদের আছে তাদের একটু খোঁজ নেওয়ার সময়। বাবাহীন পৃথিবীটা কেমন জানেন? যাদের নেই তারাই কেবল বোঝে। আমাদের প্রার্থনা, ভালো থাকুক পৃথিবীর সব বাবারা। বিশ্ব বাবা দিবসে তানভীর মোর্শেদের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন। শুনেছি ওরা নাকি ওদের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বাবা ওদের কাছে ভীষণ বোঝা, উটকো ঝামেলা, অযথা খরচের খাত, ব্যস্ত জীবনের অনাকাঙ্ক্ষিত দায়িত্ব। শুনলাম একলা বাবা একলা ঘরে মৃত্যুর মুখোমুখি। শেষ মুহূর্তে মুখে পানি দেওয়ার মতো ছিল না কেউই। জানাজা হয়েছে 7 দিন পর। সন্তানেরা কেউ জানতই না বাবা আর নেই। একলা ঘরে একলা ক্লান্ত দেহখানি ওভাবেই পড়েছিল কয়েকটা দিন। খবর পেলাম বাবাকে দেবার মতো একটি পয়সাও নেই হতভাগাদের। বৃদ্ধ বাবা রিকশা নিয়ে তাই পথে নেমেছে। একদিন বাবার আয়েই 3 বেলা আহার জুটত ওই ওদেরই। বাবার ঘাম ঝরানো রোজগারেই মিটত ওদের সব ন্যায় অন্যায় আবদার। এখন সেদিন গেছে। বাবার জন্য এখন আর ওই অকৃতজ্ঞ অক্ষমদের কিছুই করার নেই। আমি কাকে রেখে আসব, কাকে অবহেলা করব? কার ভার এত বেশি যাকে বইতে না পেরে সইতে না পেরে ফেলে আসব? ভাবি, শুধু ওই বুকটা থাকতো যদি, আমাকে আগলে রাখতো সিন্দুকের মতো করে। আমার মন খারাপের দিনগুলোতে একলা সংগ্রামের কঠিন পথে সঙ্গীত জুটতো একটা। কেউ একজন মাথায় হাত রেখে বলতো তো, খোকা টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। যদি পারতাম নিজের রোজগারের টাকায় তোমাকে একটা নতুন পাঞ্জাবি কিনে দিতে। যদি পারতাম বাবা মাকে লুকিয়ে তোমাকে হাওয়াই মিঠাই কিনে দিতে, যেমন করে তুমি আমায় দিতে। যদি পারতাম বাবা তোমার মুখখানা দেখে রোজ সকালে ঘর থেকে বের হতে। যদি পারতাম বাবা আমার সন্তানকে তোমার হাত ধরে হাঁটতে শেখাতে আমার মতো করেই। আমার হিংসে হয় ওদের, চিৎকার করে বলতে ইচ্ছে করে, তবুও তো তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবার মতো কেউ একজন আছে। আমার বাবা বলে ডাকবার মতো কেউ নেই। আমি তো বহু বছর আগে তাকে গরুস্থানে রেখে এসেছি। বাবা, ওপারে ভালো থেকো। চোখের পানি নয়, সন্তান হোক তার মুখের হাসি। ভালো থাকুক পৃথিবীর সব বাবা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
পিরোজপুরের নাজিরপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 14 বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। উপজেলার উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর মায়ের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে এক কিশোর সহ দুজন মিলে তার শিশু মেয়েকে একটি খালি বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে অভিযুক্ত কিশোর শিশুটিকে ধর্ষণ করে। এ সময় বাইরে পাহারায় ছিল সাথে থাকা অন্য ব্যক্তি। ঘটনাটি কাউকে না জানাতেও শিশুটিকে ভয় দেখায় অভিযুক্তরা। পরে বিষয়টি জানতে পেরে শনিবার সকালে শিশুটিকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। বয়স নাজিরপুর হেলথ কমপ্লেক্স থেকে রেফার হয়েছে। 2 দিন আগে ওনার একটা সেক্সুয়াল অফেন্সের একটা হিস্ট্রি দিতেছে। আমরা ওনাকে আপাতত ভর্তি রাখছি এবং পরবর্তীতে মেডিকেল চেক তাদের জন্য যা যা দরকার প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করছি। উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমান জামালপুরের 3 যুবক আরমান আলী, মফিজ মিয়া ও আরিফ হোসেন। মাত্র 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। অনেক চেষ্টা করেও খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারগুলো। গত 29 মের দিকে করা একটি ভিডিওতে আরমান আলী দাবি করেন তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে এবং ড্রোন হামলায় মফিজ ও আরিফ নিহত হয়েছে। এরপর থেকেই পরিবারগুলোতে চলছে উৎকণ্ঠা ও শোকের মাতম। পরিবারগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান কার্যালয়। আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন, আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। দেশবাসীর কাছে একটা অনুরোধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এভাবেই দেশে ফেরার আকুতি জানিয়েছেন জামালপুরের গুদাসিমলা এলাকার যুবক আরমান আলী। সাথে ছিল চাঁদপুরের যুবক মইনুদ্দিন। ভিডিওটি 18 জুন দেখতে পাওয়ার পর থেকে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার দুটির। কষ্ট আছে। আমার শিশু বাচ্চা যাতে তার বাবাকে দেখতে পারে, এতিম না হয়। সরকারের কাছে একটা আবেদন, সরকার আমার স্বামীকে ফিরিয়ে দেন। উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে গত 7 মে রাশিয়ায় পাঠানো হয় আরমান সহ বেশ কয়েকজন বাংলাদেশি যুবককে। পরে যুদ্ধক্ষেত্রে বিক্রি করে দেয়া হয়েছে বলে ভিডিও বার্তায় দাবি করেন আরমান। 23 দিনের মাথায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আরমান সহ মাদারগঞ্জের মফিজ মিয়া ও আরিফ হোসেনের। আরমানের দাবি, এরই মধ্যে নিহত হয়েছেন 2 সঙ্গী মফিজ ও আরিফ। দালালি আপনার ওনাকে নিয়ে যায় অন্যজনের কাছে বিক্রি করে যুদ্ধের জায়গায় পাঠায় ওনাকে মৃত্যুর কবলে পৌঁছায় দিছে। জীবন বাঁচা আর পাইলাম না, এখন আনেগরের কাছে কিছুই চাই না, আমার পোলা চাই। আমার ছেলের আমি সরকার কাছে ফিরে চাই, যেভাবে মৃত্যু জীবিত। পরিবারগুলোর অভিযোগ, নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে রাশিয়া নেওয়া হলেও প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং অর্থের বিনিময়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জীবিত ও মৃতদের ফেরত পাওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন স্বজনরা। আমার ভাই 11 বছর আর আমরা পাইলাম না, আমার ভাই মৃত্যু হয়ে গেছে। সুষ্ঠু তদন্ত করে হের মৃত হোক আর জীবিত হোক, আমরা হের ফেরত চাই। ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান কার্যালয়ের কর্মকর্তা। সরকারিভাবে যে ধরনের সহযোগিতা দিয়ে থাকে জেলা কর্মসংস্থানের জনশক্তি অফিসের পক্ষ থেকে, আমরা সেই সকল সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা করে যাব। শুধু রাশিয়া নয়, গত 1.5 মাসে জামালপুরের 8 রেমিটেন্স যোদ্ধা ও শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জনের মরদেহ দেশে আসলেও বাকি 5 জনের মরদেহ প্রবাসেই রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত চুক্তির লক্ষ্যে বৈঠক শুরু হচ্ছে আজ। অংশ নিতে সুইজারল্যান্ডের পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরই মধ্যে জুরিখে পৌঁছেছেন ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হবে শান্তি আলোচনা। ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন মোহাম্মদ বাঘের কালিবাফ। রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া দেশটির নিরাপত্তা বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক ও জ্বালানি তেল বিষয়ক কর্মকর্তারা আছেন সফরে।
সুইজারল্যান্ডের পথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরও। যুক্তরাষ্ট্র ছাড়ার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও লেবাননের যুদ্ধবিরতি ইস্যুতে সমাধানে আশাবাদী তিনি। 60 দিনের যুদ্ধবিরতিতে গত বুধবার সমঝোতা স্মারকে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ইরান। এই সময়ই আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্য দুই দেশের। শুধু ডোনাল্ড ট্রাম্পের নন, খ্যাপাটে আর একগুঁয়ে আচরণের কারণে বারবারই মার্কিন প্রেসিডেন্টের গালি শুনেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান বহুবার করেছেন গালমন্দ। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী, ভীরু, কাপুরুষের তকমাও দেন মার্কিন নেতারা। ডোনাল্ড ট্রাম্পের বারবার নিষেধ সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার জের ধরে শান্তি আলোচনা থেকে বেঁকে বসেছে ইরান। এমন পরিস্থিতিতে টানাপোড়েনের তুঙ্গে বহু পুরনো মার্কিন ইসরায়েল ঘনিষ্ঠতা, এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যাচ্ছে তাই বলে গালমন্দ করতেও ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে ইতিহাস বলছে এবারই প্রথম নয়, অতীতেও অনেকবারই নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে তাকে গালমন্দ করেছেন মার্কিন প্রেসিডেন্টরা, যার তালিকাও ছোট নয়। 1996 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে প্রথমবার দেখা হওয়ার পরই তাকে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস নিয়ে দীর্ঘ এক ভাষণ দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় সেই বৈঠক থেকে চরম বিরক্ত হয়ে বের হয়ে আসেন ক্লিন্টন, প্রশ্ন তোলেন তার ক্ষমতা নিয়েও। আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে শুরু থেকেই বিবাদে জড়ান নেতানিয়াহু, যা আরও খারাপের দিকে যায় ইরানের সাথে ওবামার পারমাণবিক চুক্তির আলোচনাকে ঘিরে। নেতানিয়াহুকে মিথ্যাবাদী, ভীরু, কাপুরুষ বলতেও দ্বিধা করতেন না ওবামা এবং তার প্রশাসন। মূলত একে অপরের অভ্যন্তরীণ রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত মার্কিন ইসরায়েল সম্পর্ক, যার জের ধরে ওয়াশিংটনের ওপর দীর্ঘদিন ধরে কর্তৃত্ব খাটানোর সুযোগ নিয়ে আসছেন নেতানিয়াহু। এছাড়া যুক্তরাষ্ট্রের ভেতরেই রয়েছে শক্তিশালী বেশ কিছু ইসরায়েলপন্থী গোষ্ঠী, যাদের দাপটে যতবারই কোনো মার্কিন প্রেসিডেন্ট গাজা কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেছেন, ততবারই তাদের নিয়ে বিবাদের ঝড় তুলেছে মার্কিনিরাই। সবশেষ 2023 সালে গাজায় আগ্রাসন শুরু করলে সংঘাতে নেতানিয়াহুর ভূমিকার জন্য তাকে একজন বড় মিথ্যাবাদী বলে মন্তব্য ছুড়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্প্রতি ইরান যুদ্ধকে ঘিরে যেন নজির ছাড়িয়ে গেছে নেতানিয়াহুর ধৃষ্টতা। তার ইন্ধনেই স্মরণকালের সবচেয়ে ব্যয়বহুল ও অসম্ভব একটি যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে ট্রাম্পকে, যার জেরে ট্রাম্পের চক্ষু শুল্ত হয়েছেনই, তার একগুঁয়েমি আচরণের কারণে যুক্তরাষ্ট্রের ভেতরেও কমতে শুরু করেছে ইসরায়েলের সমর্থন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।